অন্যায়ভাবে বাবরি মসজিদ ভেঙে গড়া সেই রাম মন্দিরে পূজারীদের ঘৃণা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। কত কাহিনী করে মুসলমানদের কলিজার প্রার্থনার স্থান বাবরি মসজিদটাকে যেভাবে ভেঙে সেখানে মন্দির বানানো হয়েছিল, তা এক মহা কষ্টের বর্বর ইতিহাস ভারতীয় কর্তৃপক্ষ থেকে। অবশেষে প্রকাশ পেয়েছে অভিশপ্ত সেই রাম মন্দির তৈরি হবার পর থেকে পুণ্যার্থীরা ও পূজারীরা যত দান খয়রাত করেছেন তা সম্পূর্ণভাবে লুটেপুটে খেয়েছে মোদির চেলারা। রামগোপাল গোয়েল নামে এক ভক্ত রাম মন্দির দর্শনে এসে বলেন, ভগবানের উদ্দেশ্যে দেয়া দান এই বেঈমানরা পকেটে ভরে নিয়ে যাচ্ছে। আমাদের আবেগের কোনো মূল্য তাদের কাছে নেই। রাম মন্দিরে আর্থিক তছরূপ ও কেলেঙ্কারির বিভিন্ন রিপোর্ট সামনে আসার পরে প্রাচীর মতো অসন্তুষ্ট হয়েছেন বহু রাম ভক্ত। প্রাচী খারে ও রামগোপাল গোয়েলদের মতোই বহু ভক্ত যারা চেয়েছিলেন অযোধ্যায় রাম মন্দির তৈরি হোক, তারা এখন নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন। সম্প্রতি অভিযোগ উঠেছে ভক্তদের দান করা অর্থ বহুমূল্য গয়না, সোনা, রূপার সামগ্রী তছরূপ করা হয়েছে। ইতোমধ্যে এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ পুলিশের 3 সদস্যের বিশেষ টিম রিপোর্ট পেশ করেছে, যার উপর ভিত্তি করে অযোধ্যা পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। যদিও শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সব রকম অভিযোগ অস্বীকার করেছে। তবে ওই 8 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে বিবিসি হিন্দিকে জানিয়েছেন সিনিয়র পুলিশ অফিসার গৌরব গ্রোভার। এই নিয়ে ইতোমধ্যে কড়া অবস্থান গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, অযোধ্যা সম্পর্কে যা খবর পাওয়া গেছে সেখানে আমরা এসআইটি গঠন করেছি। এসআইটি রিপোর্ট আসার সাথে সাথে আমাদের পূর্ণ তৎপরতায় কাজ শুরু হয়েছে। আমি আশ্বস্ত করতে আপনাকে বলতে পারি, এর শেষ দেখে ছাড়া হবে। তিনি বলেন, জনগণের ধর্মীয় আবেগের সঙ্গে খেলা অগ্রহণযোগ্য। যদি কেউ এই বিশ্বাসের সঙ্গে ছিনিমিনি খেলে, তাকে এর ফল ভোগ করতে হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না। অভিযোগটি ঠিক কি? তীর্থযাত্রী সুবিধা কেন্দ্রে দানপাত্রগুলো নিয়ে যাওয়ার পর সেই 40টি দানপাত্র খুলে গণনা করার কাজ দেওয়া হয়েছিল একটি টিমকে। এফআইআরে যাদের নাম আছে তারা সকলেই এই টিমেরই অংশ। তাদের বিরুদ্ধে ওঠা মন্দিরের আমানত আত্মসাতের অভিযোগে তাদের ভূমিকা তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতে রাম জন্মভূমি থানায় এফআইআর নথিভুক্ত করা হয়। এই মামলাটি ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত কর্মচারী কর্তৃক চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কিত ধারায় নথিভুক্ত করা হয়েছে। এফআইআরে নাম থাকা ব্যক্তিরা হলেন টিন্নু যাদব, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, অবিনাশ শুক্লা, মনীষ যাদব, সুভাষ শ্রীবাস্তব, করুণেশ পাণ্ডে এবং রামশঙ্কর মিশ্র। টিন্নু যাদব তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন, আর বাকিরা নগদ টাকা গণনার কাজে জড়িত ছিলেন। দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ভক্তদের অনুদান আত্মসাৎ এবং ট্রাস্টের তহবিল অপব্যবহারের ষড়যন্ত্র করেছিল। গত 13 জুন আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর ট্রাস্টের অনুরোধে এসআইটি গঠন করা হয়। এই কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বিজয় বিশ্বাস পন্থ। প্যানেলে রয়েছেন অর্থ বিভাগের বিশেষ সচিব নীলরত্ন কুমারও। এই ঘটনায় পদ্ধতিগত ত্রুটি চিহ্নিত করা এবং এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা তা তদন্ত করার দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছে। অযোধ্যার মন্দিরে বিপুল দানের খতিয়ান। অযোধ্যার রাম মন্দিরে মূল মন্দির ছাড়াও মোট 6টি ছোট মন্দির রয়েছে। সব মিলিয়ে এই কমপ্লেক্সে প্রতিদিন 70 থেকে 80 হাজার মানুষ আসেন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 2024-25 অর্থবর্ষে রাম মন্দিরে দানের পরিমাণ ছিল
ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকার কাছাকাছি, যা এই মন্দিরকে অর্থের নিরিখে ধনীতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। অযোধ্যার এক সাবেক জনপ্রতিনিধি অভিযোগ করেছেন, ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকার সম্পত্তি নয়-ছয় হয়েছে, যদিও মন্দির কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় ট্রাস্টের সাধারণ সম্পাদকের পদ থেকে সদ্য ইস্তফা দেয়া বিশ্ব হিন্দু পরিষদ নেতা চম্পত রায় বলেন, অনুদান গণনার প্রক্রিয়া ও গণনা কক্ষ সহ ট্রাস্টের যাবতীয় কার্যক্রম নিয়মিতভাবে ট্রাস্টি ও কর্মীদের পাশাপাশি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কয়েকজন কর্মী নিরীক্ষণ করে থাকেন। তিনি বলেন, এই প্রক্রিয়াটি বেশ কয়েকদিন ধরে চলে এবং বর্তমানে এভাবেই কাজ চলছে। এখন পর্যন্ত কোনো গরমিল বা অসঙ্গতি নজরে আসেনি। যদিও সর্বশেষ খবর যা পাওয়া গেছে তাতে এই তছরূপের জেরে চম্পত রায়কে ৩ দিনের মধ্যে অযোধ্যা ত্যাগ করার হুমকি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। এছাড়াও অযোধ্যার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী লড়াই করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেভাবে সূচনা হলো কেলেঙ্কারির। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত একটি মন্দিরে অর্থ আত্মসাতের অভিযোগ দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মন্দিরটি এমন এক স্থানে অবস্থিত যা কয়েক দশক ধরে ভারতের অন্যতম প্রধান ধর্মীয়, রাজনৈতিক ও আইনি বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেক হিন্দু বিশ্বাস করেন অযোধ্যা দেবতা রামের জন্মস্থান। এই ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বে দেশ জুড়ে চালানো জোরালো প্রচারণার জেরে ১৯৯২ সালে বহু হিন্দু কর্মী সমর্থকরা বাবরি মসজিদটি ভেঙে ফেলেছিল। ভক্তদের দেয়া অনুদান ও প্রণামী ব্যবস্থাপনায় কথিত অনিয়মের বিষয়টি প্রথম সামনে আনেন মহিপাল সিং। তিনি আগে ট্রাস্টের হিসাব বিভাগের তদারকি করতেন। তাকেই হুইসেল ব্লোয়ার হিসেবে অভিহিত করা হচ্ছে। সিং প্রকাশ্যে দাবি করেছেন, উপহার হিসেবে পাওয়া নগদ অর্থ ও মূল্যবান ধাতু ব্যবস্থাপনার বিষয়ে অভ্যন্তরীণভাবে উদ্বেগ প্রকাশ করার পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিবিসি হিন্দি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি প্রাণনাশের হুমকি পেয়েছি। আমি প্রচণ্ড চাপ ও মানসিক উদ্বেগের মধ্যে আছি। এখন কোনো কিছু বলার মতো অবস্থায় আমি নেই। এ পর্যন্ত প্রকাশ্যে আমি যা কিছু বলেছি দয়া করে সেটুকুকেই আমার বক্তব্য হিসেবে গণ্য করবেন। সিংয়ের উত্থাপিত বিষয়গুলো নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি, তবে গত ৭ জুন বিষয়টি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সেদিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে তদন্তের দাবি জানান। সামাজিক মাধ্যমের একাধিক পোস্ট দিয়ে তিনি অনুদান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন এবং পুরো বিষয়টি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন। তার দলের সহকর্মী ও অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ দাবি করেন, বিষয়টি আদালতের তত্ত্বাবধানে গঠিত কোনো দলের মাধ্যমে তদন্ত করা উচিত। এছাড়া তদন্ত চলাকালীন ট্রাস্টের সদস্যদের তাদের পদ থেকে সাময়িকভাবে সরিয়ে রাখারও আহ্বান জানান তিনি। বহু হিন্দু মনে করেন যে জায়গায় রাম জন্মগ্রহণ করেছিলেন ওই মন্দিরটি ভেঙে ওই জায়গায় বাবরি মসজিদ স্থাপন করেছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর। এই নিয়ে ঐতিহাসিকভাবে ভারতে বহু জল ঘোলা হয়েছে। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট ওই স্থানে হিন্দু পক্ষের দাবিকে মান্যতা দেয়। ২০২৪ সালে ওই স্থানে একটি রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্দির নির্মাণ বিজেপি সরকারের প্রস্তাবিত কর্মসূচির একটি ছিল। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রপন্থী হিন্দুরা ভারতের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল। ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটে। এটি শুধু ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে গভীর ব্যথা সৃষ্টি করেনি, একই সঙ্গে ভারতের সাংবিধানিক মূলনীতি সেকুলারিজম এর ওপরও বড় আঘাত এনেছে। ঘটনার সময় বাবরি মসজিদ সহ কিছু জমি সরকার অধিগ্রহণ করেছিল এবং সেই বিষয়ে হাইকোর্টে মামলা চলছিল। আদালত রায় দিয়েছিল অধিগ্রহণ অবৈধ না হওয়া পর্যন্ত সকল পক্ষকে বাবরি মসজিদ ও আশপাশের জমিতে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। কিন্তু ১১ ডিসেম্বর আদালতের রায় আসার আগেই মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল। বলা যায় এটি ছিল ডাক্তার আসার আগে রোগীর মৃত্যুর মতো পরিস্থিতি। ১৯৯১ সালে
ভারতীয় আইনসভা সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দ্য প্লেসেস অব ওয়ারশিপ স্পেশাল প্রভিশনস অ্যাক্ট 1991 পাশ করেছিল। এই আইনের লক্ষ্য ছিল কোনো উপাসনালয়কে ধর্ম পরিবর্তনের হাত থেকে রক্ষা করা এবং 15 আগস্ট 1947 এর আগে বিদ্যমান ধর্মীয় চরিত্র বজায় রাখা। আইনের 3 নম্বর ধারা স্পষ্টভাবে বলে 1947 সালের 15 আগস্টের পরে কোনো ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় চরিত্র পরিবর্তন করা যাবে না এবং তা অপরাধ হিসেবে গণ্য হবে। কিন্তু আইনের 5 নম্বর ধারায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই আইন রাম জন্মভূমি বাবরি মসজিদ সংক্রান্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিস্ময়ের বিষয়, আইন প্রয়োগের 1 বছর পরই উগ্রপন্থী হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে ফেলেছিল। এই ঘটনায় অনেকে মনে করেন যেন এই আইনের উদ্দেশ্যই ছিল বাবরি মসজিদকে টার্গেট করা। ঐতিহাসিকভাবে বাবরি মসজিদ নির্মিত হয় সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি কর্তৃক 1528 অথবা 1529 সালে। মুঘল শাসনের সময় মসজিদ নিয়ে কোনো ঝামেলা হয়নি। হিন্দুরাও সে স্থান নিয়ে কোনো দাবি তোলেননি। ঝামেলা শুরু হয় 1856 অথবা 1857 সালে। তখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ছিল। হিন্দু ও মুসলিমদের মধ্যে বাবরি মসজিদকে কেন্দ্র করে দাঙ্গা ছড়ায়। সমস্যার সমাধান হিসেবে ব্রিটিশরা মসজিদের ভিতরের ও বাইরের অংশের মধ্যে একটি দেয়াল টানেন। ফলে মুসলিমরা পায় ভিতরের অংশ এবং হিন্দুরা পায় বাইরের অংশ। এরপর ছোটখাটো মামলা আদালতে হয়। 1885 সালে মহন্ত রঘুবীর দাস বাবরি মসজিদের পাশেই একটি মন্দির নির্মাণের অনুমতি চায়, কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গার সম্ভাবনা থাকায় আদালত অনুমতি দেয়নি এবং মামলা খারিজ করা হয়। 1934 সালে আবার দাঙ্গা হয়। হিন্দুরা মসজিদ ধ্বংস করে। তখন ব্রিটিশ সরকার মসজিদ মেরামত করে। দেশভাগের কিছু পর 1949 সালে কেউ বাবরি মসজিদের ভিতরে হিন্দু দেবতা রামের মূর্তি স্থাপন করে। হিন্দুরা প্রচার শুরু করে যে সেখানে স্বয়ং রামের আবির্ভাব ঘটেছে এবং তারা পূজা করতে হকদার। এর ফলে হিন্দুদের বাবরি মসজিদের বাইরের অংশে পূজা করতে অনুমতি দেয়া হলেও মুসলিমদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ হয়। পরবর্তীতে 1986 সালে সেশনস কোর্টের আদেশে বাবরি মসজিদের ভিতরের দরজা খুলে দেয়া হয়। হিন্দুরা পূজা ও দর্শন করতে সক্ষম হয়। এ সময় মুসলিমরা বাবরি মস্ক অ্যাকশন কমিটি গঠন করে। বাবরি মসজিদের মালিকানা ও দখলের দাবি নিয়ে বিভিন্ন সময়ে 5টি সিভিল মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা পরে উইথড্র হয়। বাকি 4টি মামলা একত্রিত করে এলাহাবাদ হাইকোর্টে বিচারের জন্য পাঠানো হয়। ইতোমধ্যে সরকার বাবরি মসজিদ সহ অন্যান্য স্থান পুনরায় অধিগ্রহণ করে। সুপ্রিম কোর্ট সেই অধিগ্রহণকে সাংবিধানিক ঘোষণা করে। মামলার এক পর্যায়ে কোর্ট অদ্ভুতভাবে বলেছিল, মসজিদ কোনো অপরিহার্য উপাসনালয় নয়। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।